নমস্কার, আমি তসমিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। বিনা বিচারে শারজিল উমর জেলেই বন্দি 5 বছর। কাল রাতে তোমায় ফোন করলাম, ধরলে না? শুনতে পাইনি রে, অনেক রাত হয়ে গিয়েছিল যখন দেখলাম, তারপর আর কল ব্যাক করিনি। তা কি এমন করছিলে শুনি যে ফোনই শুনতে পাওনি? একটা বই পড়ছিলাম, বিকেল থেকে রাত হয়ে গেল, বুঝতেই পারলাম না। কি বই গো? হার্পার লির লেখা টু কিল আ মকিংবার্ড। পড়তে পড়তে হারিয়ে গিয়েছিলাম। কি নিয়ে গল্প, আমাকেও বলো। বিচারের গল্প, আদালতের গল্প, বিনা বিচারে একজনের মৃত্যুর গল্প। বিনা বিচারে মানে অপরাধ না থাকা সত্ত্বেও একজন কৃষ্ণাঙ্গকে বিনা বিচারে জেলে রাখা, এমনকি অপরাধ না থাকা সত্ত্বেও তাকে দোষী সাব্যস্ত করা। সত্যি সে সময় আমেরিকার কৃষ্ণাঙ্গদের উপর কত অত্যাচার হতো। আমেরিকা অনেক দূর। কাল পড়তে পড়তে ভাবছিলাম, আমার দেশেও তো এখনো বিনা বিচারে মানুষকে জেলে আটকে রাখা হয়। আমার দেশে? ভারতে? কার কথা বলছো? কাকে আটকে রাখা হয়েছে? ওমর খালিদ, শারজিল ইমাম দিল্লিতে 2020 সালের সাম্প্রদায়িক হিংসার মূল অভিযুক্ত হিসেবে গ্রেফতার হয়েছিলেন। 5 বছর কেটে গেলেও এখনো বিচার হয়নি। বিচার হয়নি মানে ট্রায়ালও হয়নি, সওয়াল জবাব হয়নি। এত বছর ধরে বিনা বিচারে জেলে আটকে। জামিনও হয়নি? না, হয়নি। বারবার জামিনের আবেদন বাতিল হয়েছে। মঙ্গলবার দিল্লি হাইকোর্টে আবারও জামিনের আবেদন বাতিল হয়ে গিয়েছে। তুমি আমাকে একটু ডিটেইলসে দাও তো খবরটা। তুই এটা মন দিয়ে দেখ, তাহলেই বুঝতে পারবি। 2020 সালে দিল্লি সাম্প্রদায়িক হিংসার তথাকথিত বৃহত্তর ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার হওয়ার পর 5 বছরেরও বেশি সময় ধরে জেলে রয়েছেন জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেতা উমর খালিদ ও শারজিল ইমাম। এখনও পর্যন্ত তাদের বিচার শুরু হয়নি এবং জামিনও মেলেনি। খালিদ মোট 6 বার জামিনের আবেদন করেছেন, 3 বার ট্রায়াল কোর্টে, 2 বার দিল্লি হাইকোর্টে এবং 1 বার সুপ্রিম কোর্টে, যা পরে তিনি নিজেই প্রত্যাহার করেন। প্রতিবারই আবেদন খারিজ হয়েছে। উমর খালিদকে উত্তর পূর্ব দিল্লির 2020 সালের সাম্প্রদায়িক হিংসার মূল ষড়যন্ত্রকারী বলে অভিযুক্ত করা হয়েছে। সেই দাঙ্গায় 53 জন নিহত ও শতাধিক আহত হয়েছিলেন। তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন ইউএপিএ প্রয়োগ করা হয়েছে। আদালত বলেছে তার ভূমিকা গুরুতর। অন্যদিকে খালিদ পক্ষের দাবি, 5 বছর ধরে বিচার না হওয়া এবং দীর্ঘ প্রাক বিচার আটক থাকার কারণে জামিন দেওয়া উচিত। এই মামলায় 800 থেকে 900 জন সাক্ষীকে হাজির করা হবে। চার্জশিটের আকার প্রায় 3000 পৃষ্ঠা এবং সঙ্গে রয়েছে প্রায় 30,000 পাতার ইলেকট্রনিক নথি। দিল্লি হাইকোর্ট জানিয়েছে, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করা সম্ভব নয় এবং তাড়াহুড়ো করে বিচার করলে তা অভিযুক্ত ও রাষ্ট্র উভয়ের জন্য ক্ষতিকর হতে পারে। আদালত আরও বলেছে, শুধু দীর্ঘ কারাবাসের কারণে জামিন দেওয়া সর্বজনীন নিয়ম নয়, প্রতিটি মামলায় আলাদা পরিস্থিতি বিবেচনা করতে হয়। তবে সুপ্রিম কোর্ট বহুবার বলেছে, জামিনী নিয়ম, জেল ব্যতিক্রম। ইউএপিএ মামলায়ও সম্প্রতি একাধিক অভিযুক্তকে তারা জামিন দিয়েছে। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, কেবল অভিযোগ গুরুতর বলে জামিন অস্বীকার করলে তা অভিযুক্তের মৌলিক অধিকারের লঙ্ঘন হবে। বিচারপতি জেবি পাদ্রিওয়ালা ও উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চ স্পষ্ট বলেন, 5 বছর ধরে বিচার না হওয়াই জামিনের যথেষ্ট কারণ হতে পারে। উমর খালিদের সঙ্গী বনজ্যোৎস্না লাহিড়ী সংবাদ মাধ্যমকে বলেন, কাউকে 5 বছর ধরে বিচার ছাড়াই জেলে রাখা অমানবিক। এখন সুপ্রিম কোর্টই তাদের শেষ ভরসা। 5 বছর কম সময় তো নয় তো। আর কোনো বিচার ছাড়া জেলে 5 বছর কম কথাও নয়। দিল্লির সাম্প্রদায়িক হিংসাতে বিজেপির ভূমিকা ছিল না? ছিল। বিজেপি নেতা কপিল মিশ্রের হুঁশিয়ারির পর হিংসা ছড়ায় দিল্লিতে। কপিল মিশ্রের বিরুদ্ধে তো প্রমাণও ছিল উস্কানি দেওয়ার। হ্যাঁ ছিল, সব সংবাদ মাধ্যম তার প্রমাণ। কিন্তু কপিল মিশ্রা গ্রেফতার হননি, উল্টে পুরস্কার পেয়েছেন। কি পুরস্কার পেয়েছেন? মন্ত্রী হয়েছেন। আইন ও বিচার সহ দিল্লি মন্ত্রিসভার 7টি মন্ত্রকে দায়িত্ব পেয়েছেন তিনি। আর উমর খালিদ, শারজিল ইমাম, গুলফিশা ফাতিমারা তারা বেল পাবেন না? না, আর সেখানেই বড় বিপদ দেখছে আইন বিশেষজ্ঞরা। কেমন বিপদ? উমর খালিদের বিচার নিয়ে কোর্টের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। কি প্রশ্ন তুলেছেন? এই খবরটা দেখ, বুঝে যাবি। দিল্লি হাইকোর্ট আবারও 9 জন অভিযুক্তের জামিন খারিজ করেছে। 2020 সালে ফেব্রুয়ারিতে ঘটে যাওয়া দিল্লি দাঙ্গায় 54 জনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনায় যারা অভিযুক্ত তারা আজও 5 বছরের বেশি সময় ধরে বিচার শুরুর আগেই জেলে বন্দী। এটি শুধু ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, বরং ভারতের বিচার ব্যবস্থার গভীর সংকটের প্রতিচ্ছবি। অভিযুক্তরা, যাদের মধ্যে আছেন প্রাক্তন জেএনইউ ছাত্রনেতা উমর খালিদ ও শারজিল ইমাম, যারা মূলত সিএএ ও এনআরসি বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তাদের বিরুদ্ধে অভিযোগ, প্রকাশ্যে শান্তিপূর্ণ আন্দোলনের কথা বললেও গোপনে সহিংস দাঙ্গার পরিকল্পনা করেছিলেন। কিন্তু এই অভিযোগের প্রমাণ কোথায়? আদালত ভরসা করছে গোপন সাক্ষীদের অস্পষ্ট কথায়। হোয়াটসঅ্যাপ গ্রুপে সদস্যপদ বা দাঙ্গার পর ফোন কলকেও ষড়যন্ত্রের প্রমাণ হিসেবে ধরা হয়েছে। এমনকি বক্তৃতায় ব্যবহৃত ইনকিলাবি সালাম শব্দটিকেও সহিংসতার আহ্বান বলা হচ্ছে, যদিও বক্তৃতার মূল বিষয় ছিল অহিংস আন্দোলন। এইসব অভিযোগ আসলে অনুমান, যেগুলোকে আদালত প্রমাণ হিসেবে ধরে নিচ্ছে। বিচারপতিরা লিখেছেন, খালিদের অমরাবতীর বক্তৃতা 24 ফেব্রুয়ারি প্রতিবাদের সঙ্গে যুক্ত, আর সেই সময় ট্রাম্প
ভারত সফরে এসেছিলেন। প্রসিকিউশনের দাবি, দাঙ্গা পরিকল্পিতভাবে আন্তর্জাতিক মনোযোগ কাড়ার জন্য ঘটানো হয়েছিল। আদালত এই অভিযোগকে সরাসরি সত্য ধরে নিয়েছে। বক্তৃতার আসল বিষয়বস্তু বিশ্লেষণ করারও প্রয়োজন মনে করেনি। আরও বলা হয়েছে, খালিদ ও শারজিল ইমাম ছিলেন ষড়যন্ত্রের বুদ্ধিবৃত্তিক স্থপতি, কিন্তু এই শব্দগুচ্ছের কোনো আইনগত মানে নেই। এটি কেবল আবেগী ভাষা, প্রমাণ নয়। আইনজীবীদের মতে আদালত যেন প্রমাণে ঘাটতি পূরণ করতে শব্দের খেলা ব্যবহার করছে। আইনজীবীরা যুক্তি দিয়েছিলেন 5 বছর ধরে বিচার শুরু হয়নি, যা স্পষ্টতই সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদ ও সুপ্রিম কোর্টের কে.এ. নাজিব মামলার রায়ের পরিপন্থী। এত দীর্ঘ কারাবাসে অভিযুক্তরা কার্যত সাজাপ্রাপ্ত বন্দীর মতো জীবন কাটাচ্ছেন, কিন্তু হাইকোর্টের জবাব ছিল ঠান্ডা ও নির্মম। মামলাটি জটিল, বিচার স্বাভাবিক গতিতেই চলছে। এই রায় শুধু 9 জন মানুষের স্বাধীনতা কেড়ে নেয়নি, বরং ভারতীয় বিচার ব্যবস্থার মৌলিক নীতিকেই প্রশ্নের মুখে ফেলেছে। আদালত যখন প্রমাণের পরিবর্তে অনুমান, আবেগ ও প্রসিকিউশনের বক্তব্যকে অন্ধভাবে গ্রহণ করে, তখন তা ন্যায় বিচার নয়, বরং রাষ্ট্রশক্তির হাতিয়ার হয়ে ওঠে। ইতিহাসে স্তালিন আমলের মস্কো ট্রায়াল এক ভয়াবহ নজির হিসেবে পরিচিত, যেখানে ষড়যন্ত্রের অভিযোগে প্রমাণ ছাড়াই মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। দিল্লি দাঙ্গা মামলার জামিন অস্বীকার সেই স্মৃতিকে ভীতিকরভাবে স্মরণ করিয়ে দেয়। দিল্লি হাইকোর্টের এই রায় ভারতের বিচার ব্যবস্থার জন্য এক কলঙ্ক। অভিযোগের শক্তি প্রমাণের দুর্বলতাকে আড়াল করছে, আর মানুষ 5 বছর ধরে স্বাধীনতা হারাচ্ছেন। যদি আদালত এই পথেই চলতে থাকে, তবে সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার কেবল কাগজে লেখা শব্দ হয়ে থাকবে। বিচার কি সবার জন্য আলাদা আলাদা? সেটাই তো উঠছে প্রশ্ন, যে বিজেপি শাসনে বিচার কি আলাদা সবার জন্য? সুপ্রিম কোর্ট নিজেই তো বলেছে, জেল নয়, বেল অধিকার। বলেছে তো, কিন্তু নিম্ন আদালতে বা হাইকোর্টের ভূমিকায় তা নিয়ে প্রশ্ন উঠছে। কিন্তু কেউই কি জামিন পায় না এসব কেসে? কে বলেছে পায় না? বিজেপির লোক হলে জামিন তো দূরের কথা, বেকসুর খালাস হয়ে যায়। মানে তুমি ঠিক কার কথা বলছো? 1992 বাবরি মসজিদ ধ্বংস হলো। প্রধান ষড়যন্ত্রকারী হিসেবে লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর যোশী, উমা ভারতীরা অভিযুক্ত ছিলেন। বিজেপির সরকার আসার পরেই তারা বেকসুর খালাস হয়ে গেলেন। অথচ রাম কি নামের মতো ডকুমেন্টারি বা সব সংবাদ মাধ্যম প্রমাণ যে 92 সাম্প্রদায়িক হিংসায় আডবাণীদের ভূমিকা ছিল। সেটাই তো। তারপর ধর রাম রহিম, যার ডেরা সচ্চা সৌদা হরিয়ানায় বিজেপির ভোটে সাহায্য করে, ধর্ষণের মতো অপরাধে দোষী সাব্যস্ত হয়েও বারবার প্যারোলে ছাড়া পান, অধিকাংশ সময় প্যারোলেই থাকেন। আর উমর খালিদদের বিচারই শুরু হয় না, তাই তো? একদমই তাই। বিচার শুরু হয় না, জামিনের আবেদন খারিজ হয়ে যায়। সত্যি কি বিচিত্র এই দেশ। চলো শেষ করি। তাই ভালো। সত্যি কথার শাস্তি সেডিশন, বেশি কথা না বলাই ভালো। সময়ও শেষ, তাই বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।